পরবর্তী গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। পা টিপে টিপে রাহা এগিয়ে গেল। বিহান ভাইয়ের দরজা খোলা, যেন সে আশঙ্কায় করে রেখেছিল কেউ তার রুমে আসবে। দরজা খোলা পেয়ে রাহাকে খুশি হতে দেখা গেল। দুই পর্দার ফাঁকে আচমকা নিজের মুখটা ঢুকিয়ে দিল। পর্দার ফাঁক দিয়ে গলা বাড়িয়ে দিয়ে চোরের মতো সূক্ষ্মভাবে নজর দিল কোথায় কি আছে, কিন্তু পুরো রুমে কোথাও বিহান ভাইকে দেখা গেল না। রাহা ঠোঁট টিপে হাসল। লুচ্চা লুচ্চা শয়তানি নজর দিল বিহান ভাইয়ের ভ্যানিটির দিকে, যেন এই রুমে তার সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিস এখানেই লুকিয়ে রেখেছে। বজ্জাত বিহান ভাইটা। রাহা এরপর খুব সাবধানে এগিয়ে গেল সেই দিকে। খালি রুমে সুযোগ পেয়ে সন্তর্পণে গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। মেয়েদের ভ্যানিটিতে যেমন নানান রকম স্কিন কেয়ার প্রোডাক্ট থাকে, বিহান ভাইয়ের তেমন বিভিন্ন রকমের পারফিউম কালেকশন থাকে। অনেকগুলি পারফিউমের বোতল দেখে রাহার মুখে দুষ্ট দুষ্ট হাসি ফুটে। পুরনো কিছুর সাথে নতুন কিছু কালেকশন যোগ হয়েছে। বিহান ভাই নিশ্চয় এইগুলি ঢাকা থেকে নিয়ে এসেছে। রাহার মুখের হাসি ফুটে আরও কিছুক্ষণ, কপাল কুঁচকে ভাবুক হয়ে তাকিয়ে থাকে পারফিউমের কালেকশনগুলির দিকে। বিহান ভাই সবসময় কোন পারফিউমটা বেশি ইউজ করে? ওই যে বিহান ভাই এর গা থেকে কেমন মিষ্টি মিষ্টি সাফরন আর জেসমিনের একটা ঘ্রাণ পাওয়া যায়, ওটা কোন পারফিউমটা যেটা শুনলে তার সকল ইন্দ্রিয় কাজ বন্ধ করে দেয়? যেই সুঘ্রাণটা তার নাকে আসতে একেবারে খেয়ে ফেলতে মন চায়, ওই ঘ্রাণটা তাকে কেমন পাগল পাগল করে। অবচেতন মন চায় বিহান ভাইকে একেবারে ঝাপটে ধরে সারাদিন ওই ঘ্রাণ শুঁকতে। রাহা যেন নিজের ভাবনায় কল্পনায় বিভোর হয়ে গেল। তার ঠোঁটে টিপা হাসি আর ভাবুক মুখ দেখে বোঝা যায় সে নিহাত সামান্য কোনো কল্পনায় মেতে নেই। তার চিন্তায় কল্পনায় এমন বিশেষ কিছু দৃশ্য বানাতে ব্যস্ত, যা তার মস্তিষ্কে কিছুক্ষণের জন্য সুখকর অনুভূতি দিলেও সমীচীন নয় তার ইঙ্গিত করে। তাই দ্রুত নিজের কল্পনা জগৎ থেকে বের হয়ে দুই পাশে মাথা নাড়ে, ঘন ঘন চোখ ঝাপটিয়ে নিজে নিজে বলতে থাকে, ছি ছি, এসব কি ভাবছি আমি? বিহান ভাই আমার ভাইয়া হয়, ছি। রাহা তুই লুচু হলি কবে? ঠোঁট গিয়ে নিজের অস্তিত্ব কামড়াতে চাইল সে। ভ্যানিটি থেকে একটা সাদা স্বচ্ছ কালো বোতল তুলে নিল। বোতলটা দেখতে তার বড্ড কিউট লাগলো। অবুঝ রাহা ঘুরিয়ে ফিরিয়ে দেখলো বোতলটা পারফিউম লোভী। রাহা নাকের কাছে এনে একটু শুকলো। অদ্ভুত মিষ্টি একটা অনুভূতি হতে ভেতরে কৌতূহল তাকে ছটফট করে দিল ঘ্রাণটা শুকানোর জন্য। ঘরে বিহান ভাই নেই বিধায় রাহা সুযোগটা বেশ পেল। চোখ বুলিয়ে নিয়ে দেখলো অ্যাংগ্রেস শেয়ার বাই টিনিং লেখাটা। পারফিউমের মুখটা খুলে নিজের গলার দিকে একটু স্পেস করে দিল। সঙ্গে সঙ্গে তার চোখ বন্ধ হয়ে এলো। শরীরটা শিরশির করে করলো ঘ্রাণটায়। সকল ইন্দ্রিয় যেন তার থেমে গেল। ঘ্রাণটা শুনতেই প্রথমে নাকে এসে লাগলো এক ধরনের উষ্ণ মিষ্টিতা। ঠিক চকলেট না, আবারও মধু না, ওডের মিষ্টি স্প্রাইডিসি ভাবটায় তার শরীর দুলে উঠল। চন্দনের নরম আলতো একটা সুবাস তার ভেতরে যেন স্থির করে তুলল। ঘ্রাণটা খুব বেশি ভারী নয়, মিষ্টি উষ্ণ একটু নরম একটা অনুভূতি হলো রাহার মাঝে। ঘ্রাণটার সাথে তার মিশে যেতে মন চাইল। অনুভূতিরা পাজি প্রজাপতির মতো উঠতে লাগলো। রাহার বিভোর হয়ে কিছুক্ষণ এইভাবে ঘ্রাণটা শুকে নিল। একটু পর চোখ খুলে বোতলটা ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। দেখতে যেমন কিউট, ঘ্রাণটা আরও বেশি খেতে ফেলার মতো। রাহা নিজের শরীরে গলায় হাতে ইচ্ছে মতো স্প্রে করলো। চোখ বন্ধ করে আবারও টানলো নিজের মাঝে ঘ্রাণটা। ওয়াশরুম থেকে বিহান বের হতে ঘরময় কর্কটের
মতো গাঢ় উষ্ণ ঘ্রাণ এসে ঠেকলো নাকে। এরপর মিষ্টি মিষ্টি চকলেট আর চন্দনের সুবাসের ঘরটার মর্ম করতে লাগলো। মুহূর্তেই কপাল কুঁচকে এলো তার। এই মাথা নষ্ট করা পারফিউম কে স্প্রে করলো? এখন এখানে কি কি করিস তুই? হঠাৎ বিহান ভাইয়ের রাশভারী ধমক সুরে বলা কথায় রাহা চমকে উঠল। সামান্য কেঁপেও উঠল ভয়ে। দ্রুত করে পারফিউমটা রেখে ঠিক হয়ে দাঁড়ালো। একে তো পারফিউমের ঘ্রাণটা কেমন কেমন লাগছে রাহার, তার উপর এই বিহান ভাই লোকটা এই ভর সন্ধ্যাবেলায় শাওয়ার নিয়ে এসেছে। কোমরে একটা সাদা টাওয়াল ঝুলেছে, কাঁধে আর একটা টাওয়াল ঝুলিয়ে রেখে তার দিয়ে মাথায় মুছতে মুছতে এগিয়ে আসছে। চুলের শিশির কণার মতো পানি জমে আছে, কপালে আসা চুল দিয়ে টপ টপ করে পানি পড়েছে। আর ওই ফুলো খাঁজকাটা বডি, বিন্দু বিন্দু পানি জমা লোমহীন বুকটা বড্ড আকর্ষণীয়। ওই উদম খাঁজকাটা বুক দেখেই তো রাহার মাথা ঘুরছে। আরো বেশি কম কেমন কেমন লাগছে তার। গলাটা শুকিয়ে আসছে, যেন ও উদাম শরীর দেখে তার অস্তিত্ব হচ্ছে বেহায়া। রাহা সেই শরীরের দিকেই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, দৃষ্টি যেন ওইখানে অনড় রেখে ঢোক গিলেছে বরাবর। রাহা অনুভব করলো উদম বুকটা একেবারে তার ধারের কাছে চলে এসেছে। সেই সাথে অনুভব করলো নিজের আ- অসার শরীরটাও, যার প্রভাবে সে না পারলো সরে দাঁড়াতে, আর না পারলো মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে। শক্ত ধাঁচের বিহানও যেন নিজেকে নিজের সামলে উঠতে পারছে না। রাহা পুরো গা থেকে ওই মিষ্টি উষ্ণ সুবাস বের হচ্ছে। চন্দনের ঘ্রাণটা বড্ড আকর্ষণীয় লাগছে। বিহান কেমন ঘোড়া ছন্নের মতো একদম এগিয়ে যায় রাহার কাছে। মানুষটাকে এভাবে এগিয়ে আসতে দেখে রাহা আরো গুটি গুটিয়ে যায়, জড়সড় হয়ে একেবারে ভ্যানিটির সাথে মিশে যায়। বিহান বিভোর মুখে একেবারে গিয়ে দাঁড়ায় রাহার সম্মুখে। রাহা ছোট দেহটা বিহানের বিশাল দেহে আড়ালে লুকিয়ে গিয়েছে যেন। বিহান অবশিষ্ট নয়নে রাহার দিকে তাকিয়ে নিজের একটা হাতটা শক্ত করে রাখলো ভ্যানিটির উপরে। চোখ নুনিয়ে রাহার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে প্রশ্ন করলো, আমার রুমে কি চাই তোর? বিহান ভাই এর উদম বুক আর এত কাছে এসে ফিস ফিস করে কথা বলা কথায় রাহার হাত পা পুরো জমে যেতে লাগলো। হৃদয় স্পন্দন যেন হঠাৎ করেই থেমে গেল, কিন্তু অনুভব করলো ভেতরের অস্তিত্বতা আর তীব্র তোলপাড়ের খোঁজ। আশ্চর্য এমন লাগছে কেন রাহার? বিহান ঘাড় নুনিয়ে তাকিয়ে আছে তার বুকে একটু নিচে পড়া রাহার দিকে। মেয়েটা যেন ভয়ে অস্তিত্বে বরফ হয়ে গিয়েছে তার 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 জানা। কিন্তু গাধা মেয়েটা এই পারফিউম ব্যবহার করতে গেল কেন? নিজেকে সংযত করার কঠিন হয়ে দাঁড়াচ্ছে। শক্তপোক্ত বিহানও কেমন ঘুরে চলে যাচ্ছে, যেন নিজেই নিজের লাগাম টানতে ব্যর্থ হচ্ছে। রাহা তখনও এভাবে থ মেরে দাঁড়িয়ে রয়েছে, চোখ দুটো বড় বড় করে, যেন সে পাথরের মূর্তি হওয়ার পণ ধরেছে। বিহান গম্ভীর নয়নে কাছে থেকে দেখল রাহাকে। আবারও নাক টেনে শুঁকে নিল রাহার শরীর থেকে বের হওয়া পারফিউমের ঘেরানটাকে। এরপর শক্ত গলায় বলল, কেন এসেছিস আমার এখানে? আমার পারফিউম কেন ছুঁয়েছিস? রাহা জবাব দিতে পারল না। শক্ত কাঠের মতো নির্বীজ ভাবে তাকিয়ে রইল বিহানের বুকের দিকে। এই উদর বুক দেখলে কি অস্তিত্ব হয়? বুকের ভেতর কেমন কেমন করে। রাহা বুঝে পায় না, শুধু ধ্যান ধরে তাকিয়ে থাকে। রাহা চাহনি দেখে বিহান চোখ সরক হয়ে আসে, চিবানো সুরে বলে, এত এত কি দেখছিস এখানে? আমার ভবিষ্যৎ বউয়ের জিনিসের নজর দিচ্ছিস না তুই? সংবিত ফিরে পেল যেন রাহা। মুহূর্তেই হুমড়ে করে পাশে লাফ দিয়ে সরে দাঁড়ালো। লজ্জায় অস্তিত্বের মাথা নুয়ে আমতা আমতা করলো। কি করছেন? বিহান সোজা হয়ে দাঁড়ালো, ভ্যানিটিতে হেলান দিয়ে তাকালো রাহার দিকে। আমার রুমে এসেছিস কেন তার জবাব দে আগে। রাহা
ঢোক গিলে আর চোখে তাকায় বিহান ভাইয়ের দিকে। বলেছি না আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢোকা নিষেধ তোর জন্য, তবুও কেন? আমি দরকারে এসেছিলাম তো। আমার জিনিস কেন ছুঁয়েছিস? একটু তো দেখছিলাম। শুধু দেখছিলি? তাহলে তো গা থেকে কিসের ঘ্রাণ বের হচ্ছে? ভয়ে এবার আরো গুটিয়ে যায় রাহা। মাথা নিচু করে হাতে কাসলায়। বিহান সূক্ষ্ম নজরে সেদিকটায় দেখে আবারও নজর দেয় রাহার মুখের ওপর। তোকে বারণ করেছিলাম তো আমার পারফিউমে হাত লাগাতে। রাহার মুখটা ভোঁতা করে করুণ চোখে তাকায় বিহান ভাইয়ের দিকে। একটু দেখেছি শুধু। সত্যি বলছি বিহান ভাই, জাস্ট একটা স্প্রে। রাহার গাল দুটো ফুলে গিয়েছে, মুখটা আরো বেশি আদনাহীন হয়ে উঠেছে। তা দেখে বিহান ঘাড় বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলে। বুঝতে পারে তার বিরক্তের মাত্রা বাড়ছে। বিহান খেয়াল করেছে তার বরাবর আর চোখ তার খালি বুকের দিকে তাকাচ্ছে। ওর এমন নজর দেখে দাঁত কাটে বিহান। গাধাটা সব কিছুতেই বাড়াবাড়ি করে, তার বিরক্ত আকাশচুম্বনীয় করে। শক্ত মুখে সে নিজের কাবার্ডে এগিয়ে যায়, কালো একটা টি শার্ট জড়িয়ে নেয় গায়ে। রাহার আর চোখে সেটা দেখে, সাদা টাওয়ারের সাথে কালো টি শার্ট। বা ফারদার আর এমন করবি না, ভুলেও ছুবি না আমার কোনো জিনিস। আচ্ছা, ছুবো না বিহান ভাই। যা বলতে এসেছিস তা বলে আউট হ। বলছি ভাই, বিহান ভাই, এবার আপনি আমাদের জন্য গিফট আনোনি? গিফট? আবার সেটা চাইতেও এসেছিস? অপমান বোধ করলো রাহা। এভাবে মুখের ওপর কেউ কথা বলে? মনে মনে মুখ ভেঙচালো বিহান ভাইকে। আস্ত আস্ত খাটাস রাক্ষসীহীন মানব একটা। সেসব কিছু তোয়াক্কা না করে লোভী রাহা বলল, না, আপনি যদি ভুলে যান তাই মনে করিয়ে দিতে এলাম। সব সময় তো বাড়ি ফিরে আপনি আমাদের জন্য অনেক গিফট আনেন, তাই আর কি। বিহান কিছুটা দূরে গিয়ে সংক্ষেপে জবাব দিল, এবার আনেনি। মুহূর্তে চুপসে গেল রাহা। পরক্ষণে প্রয়োজনে অতিরিক্ত হাসি বুঝিয়ে বলতে লাগলো, ঠিক আছে, সমস্যা নেই। আপনি আমাকে এই পারফিউমটা দিয়ে দিন প্লিজ, তাহলে হবে আমার। প্লিজ বিহান ভাই, দিয়ে দিন না প্লিজ। মাথামোটাটা কি বলছে? এই পারফিউম ওকে দিয়ে দিতে? সারাক্ষণ সেটা লাগিয়ে তার সামনে ঘুরঘুর করার জন্য? এরপর কি হবে? মাথামোটা গাধাটা কি বলছে নিজে জানে। বিহান অনুভব করে রাহা আর একটু থাকলে তার রাগ বাড়াবে ওর ওপর। হিতে বিপরীতে হবে। বিহান নিজের কাঁধে টাওয়ারটা ক্রোধের সাথে ঢিল মারল রাহার মুখের দিকে। সেটা গিয়ে পড়ল ওর রাহার মুখের উপর। চিবিয়ে রাগান্বিত সুরে বলল, বিহান, বের হয়ে যা আমার রুম থেকে, আউট। নাক আর গলা ফুলিয়ে দিয়ে রাহা টাওয়ার হাতে নিয়ে তাকিয়ে থাকে বিহান ভাইয়ের দিকে। এভাবে তাকিয়ে আসিস কেন, ইডিয়েট? খেয়ে ফেলবি আমাকে? কি বলেছি কথা কানে যায়নি? চোখের সামনে থেকে যা। রাগে দুঃখে অপমানে রাহা ফোঁস করতে থাকে। নিজে যাবি নাকি তোকে ঘাড় ধাক্কা দিয়ে আমার হেল্প করতে হবে? রাহা এবার আর নিজেকে আটকাতে পারল না। রাগে দুঃখে চোখ উপচে তার পানি বের হলো। হাতের টাওয়ালের ফ্লোরে ফেলে দিয়ে বলে উঠল, আপনি খুব পচা বিহান ভাই, খুব পচা। এরপর আর বাঘের গুহায় থাকার দুঃসাহস করেনি রাহা। এক ছুটে বের হয়ে যায় রুম থেকে। এতক্ষণ রশ্মি ঘরে কাঁদতে কাঁদতে চোখের পানি নাকের পানি এক এক করে বিহান ভাইকে যাচ্ছে তাই বলে এবার রাহা ছুটছে দাদির রুমে। কারণ বাড়িতে বাপ চাচা কেউ নেই, আর আহ্লাদের ইন্দ্র যুগানের মানুষই তো বাপ চাচা আর এই দাদি। তুমি জানো দাদি, ওই বিহান ভাই কত খাটাস একটা পাষাণ বিবেকহীন মানুষ। সামান্য একটা পারফিউম চাইলাম, দিল তো নাই, উল্টো যা মন চাই বলেছে। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে তাও বলেছে। তোমার আদরের নাতিকে কিছু
বলবে না ওই খাবিশ লোকটা এমন করলো কেন আমার সাথে? তুই দিবি না ভালো কথা, তুই ছোচ্চরে কেন খাবিশগিরি করবি আমার মতো বাচ্চা একটা মেয়ের সাথে? লতিফা বেগম সেই কখন থেকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু এই আহ্লাদীকে কিছু বললেও কাজ হবে না। না, তুমি বুড়ি তো তোমার নাতির জন্য যান। আমি জানি তুমি কিছু বলবে না। ওই জাদ্রেলটাকে বড় বাবা আসুক, আমি ঠিক করব উনি আমায় কত অপমান করেছে সব বলবো। আমার দাদুমণি, তুমি একটু শান্ত হও। কি শান্ত হব? আমায় কেমন করে অপমান করেছে তুমি বুড়ি দেখনি? বুড়ো বয়সে নাতির জন্য পিরিত উঠছে না? বিয়ে বিয়ে বসবো করিয়ে দেব না, নাকি দাদাকে কবর থেকে তুলে এনে দেখাবো? তুমি কচি ছেলে দেখে গলে গিয়েছো। হায় আল্লাহ, এই পাগল মাইয়া নিয়া কই যায়? বলি ওই ওই নডি বিগার উঠেছে। বুড়ি মুখ সামনে কথা বলো, একদম আজে বাজে কথা বললে টেক কপ লাগিয়ে দেব। তোর আর কি বলবো তোকে? শরীরে কুকুরানি বাড়ছে মনে হইছে। নাতিরে আমায় বিয়া দিতে হইব হইব লাগে। চুপ বুড়ি, বিয়া তোমারে দেব, তাও ওই খাটাস খাবিস বিহানের সাথে। দুর্নাতি, অন্যের জামাইরে আমি নিমু কেন? পরে দেখবি তোর ভাগে কম পড়ব। শরীরে আরো জড়াল ধরল। বুড়ি, তোমার মাথাটা কি গেছে ওই বিহান ভাইয়ের শরীরে দেখে? কচি সুন্দর ছেলে দেখে দাদাকে ভুলে দেওনা হয়েছে না? দেওনার মনে হয়েছে আমি না তোর হওয়া লাগবো। লতিফা বেগম মুখ টিপে হাসে। বুড়ি, সত্যি বলেছি, কিন্তু আমার রাগ হচ্ছে খুব। যা খুশি বলে মজা নিও না। পরে বাজার থেকে তো পান আনা বন্ধ করে দেব। তাতে কি হইব? আমি বিহান দাদু ভাই আছে না, সে আয়না দিব। লুচ্চা বুড়ি, এক পা কবরে আর এক পা দুনিয়াতে রাইখা কচি পোলা স্বপ্ন দেখে। দেখলে ক্ষতি কিলো, নাকি তোর ভাগে কম পড়বো? রাহার মাথা খারাপ হয়ে গেছে, সে আবার চিৎকার করে কাঁদতে লাগলো। লতিফা বেগম হেসে কাছে ডাকলেন, না তুমি বুড়ি খুব লুচ্চা, যাও সরো। আয় বইন, তোরে দুইডা কথা কই। আয় সোনামণি আমার, আমার আয় কাছে। দাদির আহ্লাদে গলে গেল আহ্লাদি। রাহা মুখটা গুমরা করে এগিয়ে গেল দাদির বাহু ডোরে। তিনি রাহার চোখ মুখে দিয়ে চুমু খেলেন। আমার একটা প্রশ্নের জবাব দাও তো দাদুমণি, কি সত্যি করে বলো তো, আমার বিহান দাদুভাইকে তোমার কেমন লাগে? বিহান যেন ভাবনা, রাহা যেন ভাবনা জমে গেল। হৃৎপিণ্ডটা ধুকভুক করতে লাগলো দাদির কথায়। এ কেমন প্রশ্ন দাদির? কি হলো দাদুমণি? তু তুমি কি বলছো এসব দাদি? আচ্ছা শোনো, ধরো বিহান তোমাকে, তোমার কিছু হয় না, চাচাতো ভাইও না, তখন তাকে কেমন লাগবে তোমার? কেমন চোখে দেখবে তুমি? রাহা নিঃশ্বাস যেন আচমকা ভারী হয়ে গেল, যেন নিজ ভাবনা কল্পনায় ডুবে গিয়ে মেয়েটা ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করেছে। লতিফা বেগম রাহার হাবভাব দেখে ঠোঁট টিপিয়ে হাসে। বিষয়টা বেশি না ঘেঁটে বলে, আমার বিহান কিন্তু ছোটবেলা থেকে একটু কথা কম বলা, রাগী মানুষ। সবার সাথে সবসময় খোলামেলা কথা সে বলে না, কিন্তু সবার সব দিক নজর রাখে। ও ছেলেবেলা থেকেই বড়দের মতো আচরণ করা শুরু করে দিয়েছিল। 15 বছর বয়স থেকে তার মাঝে আচমকা গম্ভীর্য ভাব এলো। ওর এত ছেলে মানুষই করার, পাগলামো করা পছন্দ করে না দাদুমণি। ওর ভাব স্থির, শান্ত, দায়িত্ববান আর বুঝদার মানুষ পছন্দ করে। বিহান তো বাড়িতে বেশি থাকে না। ও যখন বা যতদিন এ বাড়িতে থাকে ততদিন তুমি নিজে দুষ্টামি একটু কম করবে, ওর সামনে শান্ত একটু কম করবে, ওর সামনে শান্ত বুঝদারের মতো আচরণ করবে। শুনেছো কি বললাম? রাহা গম্ভীর মনোযোগ দিয়ে সব সময় কথা শুনছে, যেন গণিত ক্লাসও এত মনোযোগ দিয়ে শোনে না। লতিফা বেগম শান্ত রাহার দিকে তাকিয়ে মুচকি হাসে। আমার বিহান খাঁটি সোনা, ওর বউ যে হবে তার ভাগ্য সোনা দিয়ে মুড়ানো। গম্ভীর হলো বউ, বউকে আদরের সোহাগে সোহাগ করে রাখবে। গম্ভীর রাগী লোকটা বউকে খুব আদর করে ভালোবাসে। তুমি দাদি মুখে
ফলস স্পট লাগাও। আকম্পিত মোটা আওয়াজে লতিফা বেগম আর রাহা দুজনেই তাকায় দরজার দিকে। কালো আটশার্ট, টি শার্ট আর কালো ট্রাউজার জড়িয়ে বিহান ভাই এগিয়ে এলো। পকেটে হাত গুজে দাঁড়িয়ে শক্ত গলায় বলল রাহাকে, তুই এখানে কি করছিস? রাহার মুখটা আর ভারী হয়ে গেল। মন পড়ল একটু আগে বিহানের ভাইয়ের কড়া ব্যবহারের কথা। সে দাদির সাথে আরো মিশে বলল, এটা আমার দাদির ঘর। দাদিটাকে কি একা নিজের দলিল করে নিয়েছিস? তাতে আপনার কি? কানের নিচে দুইটা পড়লেই বুঝে যাবি। রাহা এবার আর জবাব দেয় না। আড়ালে মুখ মুচড়ায়, কপালে ভাঁজ রেখে বিহান সূক্ষ্ম গলায় বলে, যা এখান থেকে। রাহা দাঁত কটমট করলো। কি ভেবেছে কি জাতদরেশটা সব সময় সব জায়গায় মাস্তানি করবে? রাহা দাদিকে দুই হাতে জড়িয়ে ধরে বলে, কেন? আমি আমার দাদির ঘরে আসি, আপনি আমাকে এখান থেকে বের করে দিতে পারেন না? আমি কি পারি আর না পারি সেটা তোকে দেখানো প্রয়োজন বোধ করছি না। গেট আউট। এটা তো আপনার ঘর না দাদির ঘর। এখান থেকে আপনি আমায় বের করবেন কেন করবেন? আমি যাব না। আজ আমি দাদির সাথে থাকবো। থাকতে হবে না, বের হ। যাব না। কি করবেন আপনি? রাহা দাদুভাই থামো তোমরা, নরম সুরে বলল লতিফা বেগম। বিহান এবার অনেকটাই দৃঢ় কণ্ঠে ক্ষোভের সাথে বলল, তুই যাবি নাকি? বিড়ালের বাচ্চার মতো তোর ঘাড় ধরে বের করে দিয়ে আসতে হবে আমায়? রাহার মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল। সব সময় বিহান ভাইয়ের সাথে এমন করে, তার উপর নিজের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চাই। আপনি আমায় ঘাড় ধাক্কার কথা বলেছেন বিহান ভাই? ছোট বলে যা খুশি বলবেন। আপনি সবসময় আমাকে এভাবে অপমান করতে পারেন না। দাদি, তুমি কিছু বলবে না? তুমি শান্ত হও দাদুমণি। সামান্য কথায় তোমার কাঁদতে হবে না। আর দাদু ভাই, এভাবে কেন বলছো? ও থাকতে চাচ্ছে, থাকুক না। বিহান ভাইকে দুটো কড়া কথা শোনালো বদলে এত নরম সুরে বলা কথা শুনে রাহার শরীর রাগে জ্বলে উঠল। রাগে গজগজ করে বিছানা থেকে উঠতে উঠতে বলতে লাগলো, দূর থাকবো না আমি এখানে, দূরে কোথাও চলে যাব। এই বাড়ির কেউ আমায় ভালোবাসে না। নিষ্কাঁদুনের রাহাত চোখে পানি ফেলতে ফেলতে লতিফা বেগমের রুম থেকে চলে গেল। বিহান শক্ত দেহের বুকে টান টান করে দাঁড়িয়ে রাহার গমন পথ দেখল। সে পথের দৃষ্টি স্থির করে মনে মনে বলতে লাগলো, ভালোবাসার বিশাল সমুদ্রে তোর তোর অপেক্ষায় মুখিয়ে আছে মিস তুনরা খান রাহা। দাদুভাই, তুমি কেন মেয়েটার সাথে শুধুমাত্র এমন করো? আগে বলো, ওর সাথে তুমি কিসের কথা বলছিলে? তুমি কি আমাদের কথা বলছিলে? আমার প্রশ্নের জবাবটা একটা না দাদি। একে কি বলেছিলে তুমি? কেন? ভুল কি বললাম? দাদি, কতবার তোমাকে বলতে হবে এইসব ভাবনা বন্ধ করো? ওর মাথায় তুমি আজে বাজে কথা কেন ঢোকাচ্ছ? আজে বাজে কথা না, যা সত্যি তাই বলছি। ওর ভালোর জন্যই বলছি, তুমি জানো দাদু ভাই। তুমি কি বুঝতে পারছো? ওর ভালো চাইতে গিয়ে ওর ক্ষতি করছো। কিসের ক্ষতি? যেটা বাস্তব সেটা ওকে বলতে সমস্যা কি? বিহান দাঁতে দাঁত চেপে ঘুরে দাঁড়ায়, রাগ নিয়ে বলে, দাদি, ওর মাথা উল্টোপাল্টা কিছু ঢোকাবে না তুমি। আমি বারণ করেছি। তুমি বারণ করলেই আমার কেন শুনতে হবে দাদু ভাই? তুমি কি বুঝতে পারছো আগুনকেও হুম, উস্কে দিচ্ছ? নিজেরও আগুন নিয়ে খেলা করছো। লতিফা বেগম হাসে। আগুন নিজেই যদি নিজের তাপ সহ্য করতে না পারে তবে কি করে হবে দাদু ভাই? বিহানকেও অস্থির দেখায়, রাগ যেন সে বিচলিত তা দেখে লতিফা বেগম বললেন, তুমি কেন আমার কথা মানতে চাও না দাদু ভাই? কেন এমন কঠিন হয়ে থাকো? আমি তো অসম্ভবের কিছুই বলি নাই। ওর ভালোর জন্যই বলেছি। তুমি বিশ্বাস করো, ওর তোমার সন্নিধ্য
পেল শান্ত হয়ে যাবে, একদম বোঝদার স্থির হয়ে গিয়ে তোমায় কথা মেনে চলবে। তুমি দেখোনি ওর তোমায় খুব বাধ্য হবে। বিহান সেই কথার জবাব দেয় না, শুধু নিজের মনের আওড়ায়। ও আমার সান্নিধ্য পেয়ে শান্ত নয়, বরং নিজের সকল বাধা শৃঙ্খলা সরিয়ে যাবে। যেখানে আমি নিজেকে সামলাতে বাধ্য, সেখানে ওকে কি করে আটকাবো? রাত ৮টার দিকে বিহানের ছেলেবেলার এক বন্ধু এসেছে বাড়িতে। ছেলেবেলা থেকে বিহান সবার সাথে মিশতো না, তাই ওর বন্ধু বান্ধবদের সংখ্যাও কম। বিহানের বন্ধু সারহান বসে আছে ড্রয়িং রুমে। আফসানা বেগম নানান খাবার নিয়ে বসেছে ওদের সামনে। সার সারহান অনেক বছর পর এই বাড়িতে এসেছে। আফসানা বেগম কারণ জানতে চাইলেও জবাব বলে দেয়। এতদিন সে বিদেশ ছিল কাজের সূত্রে। ৮ কি ৯ মাস হচ্ছে দেশে ফিরেছে। বিহান বাড়ি এসেছে শুনেই তা দেখা করতে এসেছে। আফসানা বেগম জানিয়ে দিলেন আজ রাতে সে বাড়ি ফিরতে পারবে না। এত বছর পর এসেছে, আজ তাকে এ বাড়ি থাকতে হবে। উত্তরে সারহান বলে, আন্টি, এখান থেকে ১০ মিনিট দূরে উঠেছি আমি। গুরুত্বপূর্ণ কাজ আছে আমার। আমি কাল আবারও আসব, কিন্তু রাতে ফিরতে হবে। আফসানা বেগম জোরাজোরি করলেও কাজ হলো না। বিহান গম্ভীর কণ্ঠে মাকে না জানিয়ে দিয়েছে, কিন্তু তিনি জেদি গলায় বলেছে, রাতের খাবার না খেয়ে সারহান বাড়ি থেকে বের হতে পারবে না। এতে অবশ্যই আপত্তি করেনি সারহান। প্রায় ঘন্টা সময় লাগিয়ে কান্না করে রাহা শান্ত হয়েছে। পাগলামিটা মন মতো কাঁদতে না পারলেও শান্তি পায় না। রাহার স্বভাব গুলির মাঝে একটা হলো, সে কারো উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। বোকা মেয়েটা রাগে কান্না করে, মন হালকা করে কাঁদতে পারলেও তার আর রাগও থাকে না। এই যে এই মুহূর্তে বিহান ভাই, এর প্রতিও তার আরও কোনো রাগ নেই। নিচে নেমে অপরিচিত লোককে দেখে স্থির হয়ে দাঁড়ায় রাহা। মুচকি হেসে তাকায় বিহান ভাই এর দিকে। মনে পড়ে দাদির কথাটা। বিহান ভাই এর সামনে ছেলে মানুষই না করে তিনি শান্ত হয়ে থাকতে বলেছে, কিন্তু কেন তা রাহার জানে না। তবুও সে নিজের চঞ্চলতা দমন করার চেষ্টা করে। বিহান ভাই এর পাশে বসে থাকা শান সারহানের উদ্দেশ্য সালাম দিল সে। এদিকে সারহান রাহাকে দেখেও স্তম্ভিত হয়ে যায়। ফ্যাল ফ্যাল করে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার পাশে বসা বিহান খুব করে টের পেল রাহার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে। বিস্তব্ধ রেগে সে সামনে থাকা ফলের ছুরিটা হাতে তুলে নিল। সেটা ঘুরিয়ে ফিরিয়ে চিবনো ক্ষীণ সুরে বলল, চোখ তুলে ফেলবো বাস্টার্ড। নজর সামলা। রাহা মুচকি এসে আফসানা বেগমের কাছে গিয়ে জানতে চাইল, এটা কে বড়মা? আরও আমাদের বিহানের ছেলেবেলার বন্ধু, অনেক বছর পর আবার এসেছে আমাদের বাড়ি। রাহা সৌজন্যতা রক্ষণে ভদ্রসুলভ হেসে জানতে চাইল, কেমন আছেন ভাইয়া? সারহানা বিভোর গলায় জবাব দিল, খুব ভালো আছি। বিহানের শরীরে যে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। রাগে কটমট করতে করতে সে ধমকে উঠল, এখানে কি তোর? যা নিজের রুমে গিয়ে পড়তে বস। বিহান ভাইয়ের রুক্ষতা রাহার মন খারাপ হলেও সে চুপচাপ চলে যায়। এই বিহান ভাইয়া আস্ত বজ্জাত, কিছুতে তার মুডটা ঠিক হতে দিচ্ছে না। কিছু না কিছু করে তার মন খারাপ করে দিচ্ছে। সারহান প্রশ্ন করল, এটা কে রে? বিহান ক্রোধান্বিত দম্পে হুট করে উঠে দাঁড়ালো। তেজ মিশ্রিত কাট কাট গলায় জবাব দিল, এত কিছু তোর জানতে হবে না, আমার রুমে আয়। এরপর বিহান হন হন করে নিজের রুমে চলে গেল। সারহান কিছুক্ষণ পর সে বলল, ওই মেয়েটা সেই ছোট্ট রাহা? আমি তো বিশ্বাসই করতে পারছি না ইয়ার, এত বড় হয়ে গিয়েছে। বিহান জবাব দিল, না, কিন্তু মুখ মুখ দেখে মনে হলো অগ্নিগম্বর নিজের মাঝে নিয়ে ঘুরছে। ভাই, তোকে একটা কথা বলতে চাইলাম। না মানে, আমার বন্ধু তুই, তাই মনে হচ্ছে তোকে আগেই জানিয়ে পরের বিষয়টা নিয়ে
আগানো ভালো। ক্রমে বিহানের মুখ লাল থেকে লাল হতে লাগলো, যেন এক্ষুনি অগ্নি গোলাটা ফেলে যাবে। দাঁত কটমট করছে, তার শরীর জ্বলছে। বলছি, রাহাকে দেখতে বেশ সুন্দর, ওকে আমার পছন্দ হয়েছে। তুই চাইলে ওকে। কথাটা শেষ হতে দিল না তার আগেই বিহান বন্ধুর দোহাই তোয়াক্কা না করে বজ্র তেজে ক্ষিপ্ত গিয়ে চেপে ধরল সারহানের গলা। মুখ ভয়ঙ্কর হিংস্র দেখাচ্ছে, চোখ দুটি আগুনের গোলা হয়ে গিয়েছে, নিঃশ্বাসের সাথেও যেন উত্তপ্ত তেজ নির্গত হচ্ছে ফুলকির মতো। হিংস্র নেকড়ের মতো সারহানের গলা চেপে ধরে পিষে বলতে লাগলো, সি ইজ মাইন, অনলি মাইন। যেই কথাটা এই কণ্ঠস্বর দিয়ে বের করছিল, দ্বিতীয়বার সেই ভুল করার সাহস করিস না, নয়তো আমি ক্যাপ্টেন বিহান আরভিদ খান তোর জান খেয়ে ফেলবো। বিহানের চোখ দুটি অগ্নি টুকরোর মতো হয়ে আছে, তপ্তভাবে ঠিকরে পড়ছে যেন। ঝলসানো ওই দৃষ্টিতে না সারহানকে ভয়ম্য করে দেয়। ক্ষিপ্ত ভঙ্গিতে সে সারহানের গলা চেপে ধরে আছে, একেবারে পিষে ফেলা ভঙ্গিতে হিস হিস করে জানালো, ওর দিকে চোখ তুলে তাকালে ওই চোখ উপড়ে ফেলতে আমি বিহান ভাবি না। নিজের চোখ বাঁচিয়ে রাখ বাস্টার্ড। সারহান গলার ব্যথায় চোখ মুখ জড়ো করে আনে, ক্রোশ কণ্ঠে বলে, ইয়া স্যার, আমায় ব্যথা পাচ্ছি ভীষণ। বিহানের কানে কোনো কথা বুঝি ঢুকছে না। কর্ণে কুহুরের পাতলা পর্দায় বরাবর প্রতিদ্বন্দ্বিতা হয়। সারহানের পছন্দ হয়েছে রাহাকে, সেই কথাটা। সারহান ক্ষীণ গলায় বলল আবারও, বিহান গলাটা ছাড়, মেরে ফেলবি নাকি? দাঁতে দাঁত কটমট করে বিহান ছেড়ে দিল। ওর ওই তীক্ষ্ণ শকুনি দৃষ্টি দিয়ে দেখে নিল সারহানকে, একটু দূরে গিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ওর সুরক্ষা জন্য মানুষ খুন করতেও আমার হাত কাঁপবে না। বিহানের এই কথা শুনে চমকে যায় সারহান, চোখ দুটি বড় বড় করে তাকিয়ে থাকে বিহানের দিকে। তাকে দেখতে এখন একদম স্বাভাবিক লাগছে, কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। মানুষ খুন করার মতো এত বড় একটা কথা বললেও সে কেমন নির্দ্বিধায় দাঁড়িয়ে আছে, যেন মানুষ খুন করা তার দুধ ভাতের ব্যাপার। বিহানকে দেখে এবার সারহানের মনে হলো ওই যেন ঠান্ডা মাথায় কোনো এক খুনি। সারহান ভয়ে ভয়ে ঢোক গিলল, গলাটা শুকিয়ে গিয়েছে তার। বিহানের কাচের জগটা থেকে গ্লাসের পানি ঢেলে ঢক ঢক করে গিলতে লাগলো। এরপর তৃপ্তি ঢোক ফেলে আতঙ্কিত নয়নে তাকালো বিহানের দিকে। কেমন সন্দেহ হানি গলায় প্রশ্ন করলো, শান্ত স্বাভাবিক ভঙ্গিতে ল্যাপটপে হাত চালানো বিহানের দিকে। এই ফিল্ডের কাজ করেও এমন ট্রাঙ্কি তুই কবে থেকে হলি বিহান? সারহান প্রশ্ন। বিহানের হাত থেমে যায়, স্মৃতি পাল্টার উত্তর গমন করে। সেই দিনটা যেন রাহার জন্ম হয়েছে। কনকনে শীত, এক রাতে রাহা এই পৃথিবীতে এসেছে। বিহানের বয়স তখন 9 বছর। রাহা পৃথিবীতে আসার পর সে ভীষণ কৌতূহল আর আদরের সাথে রাহাকে দেখছিল। দুধের মতো ধবধবে তুলতুলে একটা ছোট শরীর তখন বিহানের সামনে। মোটা ছোট কম্বল দিয়ে মুড়িয়ে রেখেছে, সবাই আদর করেছে। ছোট বাচ্চাটার গায়ের রং আর নরম। আবার আবার দেখার বিহানের বড্ড লোভ হলো একবার ছুঁয়ে দেখার, তার মতো কোলে তুলে নিয়ে জড়িয়ে ধরে আদর করা। বিহান সেই লোভ সামলাতে পারেনি। ভেতরে উচ্ছ্বাস আর প্রবল ভালো লাগা থেকে ছোট নরম মোলায়েম শরীরটা সেও কোলে তুলে নিয়েছে। বিহানের আজও মনে আছে জীবনের প্রথম ছোট একটা বাচ্চার শরীরকে দুই হাতে আজলায় তুলে নেওয়া, সেই অনবদ্য অনুভূতি। সেই অনুভূতি রেশ বিহান আজও রন্ধে রন্ধে অনুভব করে। সেই মুহূর্তের কথা যতবার মনে পড়ে তার শরীর শিউরে ওঠে। সেই ভালো লাগা নাম জানা প্রথম অনুভূতি রেশ শিরশির করে তোলে তাকে। ওই ভালো লাগার ভেতরে আনন্দ, সেই উচ্ছ্বাস আর উদ্দীপনা আজও বিহান ভুলতে পারে না। এই রাহা ছোটবেলা থেকেই বিহানকে জ্বালিয়ে আসছে।
তার জীবনে সেই প্রথম দিন থেকে যখন বিহান খুব আগ্রহ আর আনন্দ নিয়ে রাহাকে কোলে তুলে নিয়েছিল। বিহান অনুভূত হয়ে ফ্যালফ্যাল করে সদ্য জন্ম নেওয়ার বাচ্চাটা মেলাইয়ের মুখের দিকে তাকিয়েছিল। ও কি দেখছিল, কি ভাবছিল সে নিজেও বুঝি জানতো না। শুধু তুলতুলে শরীরটাকে আলতো করে নিজের বুকের সাথে মিশিয়ে রেখেছিল। তার একটু পরই রাহার ওর কোলে জীবনের প্রথম হিসু করেছিল। তা দেখে বিহাম হতভম্ব হয়ে গিয়েছিল। সে কি রাগ তার? তার রাগ দেখেই সবাই হেসে কুটি কুটি হয়েছিল। এতক্ষণ কোলে নেওয়ার জন্য সে পাগল হয়েছিল। তার কোলেই রাহা প্রথম হিসু করে দিয়েছিল। বিষয়টা তখন নতুন মানুষ পৃথিবীতে আগমন করার আনন্দের সাথে বেশ উপভোগ করেছিল সবাই। বিহানের স্পষ্ট মনে আছে এই মেয়ের প্রতি তার বিরক্ত রেশ সেই প্রথম দিন থেকেই শুরু হয়েছিল। সকালের খানবাড়ির টেবিলে সবাই একসাথে নাস্তা করতে বসেছেন। তিন গিন্নি সহ কাজের লোক কার কি লাগছে না লাগছে তা দেখা শোনা করার। প্রতিদিন নাস্তা নিয়ে কারো না কোনো অভিযোগ থাকলেও একমাত্র বায়না করে রাহা। তবে আজ সে চুপচাপ খাবার খাচ্ছে, কিন্তু পাতে যেই ভয়ে ডিমটা পড়ল অমনি রাহা গাল ফুলিয়ে মাকে বলল, আম্মু আম্মু আমি ডিম খাবো না। জাহানারা বেগম ইশারায় বিহানকে দেখিয়ে বলল, রাহা তাকাতেই দেখল ধারালো নয়নে তার দিকে তাকিয়ে আছে রাগী লোকটা, যেন ওই নজরে তাকে ফলা করে দেবে। না পড়াতেও রাহা মুখ গুমরা করে দৃষ্টি নত করল। মুখে সবজি দিয়ে রুটি চিবাতে চিবাতে বিড়বিড় করছে। নিজের খাবার খেতে খেতে চোখ তুলে বিহান সেসব দেখছে। নিশ্চিত এই মেয়ে বিড়বিড় করে তাকেই বকছে। কতবার এই মেয়ের উদ্যত বকা আড়ালে শুনেও সে সহ্য করছে, তার হিসাবও যাবে না। রাহা যত সব অদ্ভুত স্বভাব। ডিম পোচ খাবে, তবে পোলট্রির ডিম ভয়েল খাবে না। আবার হাঁসের ডিম ভয়েল ঠিক খায়। হাফ ভয়েল হলেও তো কথাই নেই। আনন্দের সাথে আবার গপ গপ করে গেলে। অথচ এই মেয়ের শরীরে খুব অ্যালার্জি আছে। বিহান সাফ সাফ করে জানিয়ে দিয়েছে ওকে যেন প্রতিদিন হাঁসের ডিম না দেওয়া হয়। তাই ওর জন্য বাজার থেকে দেশীয় মুরগির ডিম আনা হয়। এতদিন যার ডিম দিয়ে যেত তারা নাকি খামার তুলে দিয়েছে, তাই বাসায় মুরগির ডিম আসছে না। ওই জন্যই জাহানারা বেগম সুযোগ পেয়ে পোলট্রির ডিম ওই লাল ডিমের ভয়েল করে দিয়েছে মেয়েটার পাতে। আর যাই হোক হোক তিনি জানেন বিহানের সামনে এই মেয়ে বেশ তর্ক করবে না। রাহা নাক তুলে বিরক্তির সাথে এক কামড় খেয়ে রেখে দিয়েছে ডিম। এই ডিমের কুসুম তার একদমই ভালো লাগে না। তাকে এমন নাক সিটকাতে দেখে বিহান শক্ত উঁচু গলায় বলল, পুরোটা শেষ কর। রাহা নাক মুখ কুঁচকে আধো বলল, এই ডিম আমি খেতে পারি না সেটা আবার কি? আপনি সব পারেন বলে সে সবাই যে সব পারবে এমন তো কোনো কথা না। জিদান মাঝে বলে উঠল, আপনি না, এই শব্দটা বাংলা অভিধানে ছিলই না ভাইয়া। ওটা নাকি তৈরি হয়েছে শুধু আমাদের রাহা রানীর জন্যই। এই কথা শুনে তেতে উঠল রাহা। গলা লাক ফুলিয়ে বলল, ভালো হচ্ছে না কিন্তু ভাইয়া, তুমি আমায় অপমান করছো। ছি ছি, না না বনু, আমি তো শুধু বলতে চাচ্ছি পারি না শব্দটা তোর সামনে এসে লজ্জা পায়। রাহা কাঁদো কাঁদো মুখ নিয়ে রায়হান খানের উদ্দেশ্যে বলল, দেখেছো বড় বাবা, তোমার ছেলে কি বলেছে আমায়? কিছু বলবে না নিজের ছেলেকে? ঠিক আছে, ঠিক আছে বনু, সরি, এবার আর হবে না। রায়হান খান ছেলেকে কড়া সুরে বললেন, আমায় এই মাটাকে এত খোপার কেন তোমরা? বিহান মনোযোগ দিয়ে খেতে খেতে বলল, খেপে পাগলার ও কি পাগল? ও খেপাতে যাবে কেন? রাহা চোখ দুটি পানিতে টুপ 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 বয়নি হয়ে আছে। নোনা সুরে বলে, দেখেছো বড় বাবা, তোমার ছেলে আমায় পাগল বলেছে। আব্বা
ওর সাথে কেন এভাবে কথা বলো? জানোই তো আমার রাহামা আমাদের আহ্লাদি। জাহানারা বেগম বলে উঠল, মেয়ে মেয়ে মানুষ এত আহ্লাদ দেওয়া ভালো নয় ভাইজান। পরে এইসব নিয়ে ভোগান্তি হয়। কোনো ভোগান্তি হবে না, এমন জায়গায় দেব না। বিহান এ, দাঁতে দাঁত চেপে হজম করল। রায়হান খান ছেলের উদ্দেশ্যে বলে, বিহান আব্বা কতদিন আছো বাড়ি? আছি, খেতে খেতে জবাব দিল বিহান। পাশ থেকে সাদামান সাদমান খান বললেন, হ্যাঁ সেটা কতদিনের জন্য বাজান? বিহান রুটির টুকরোটা মুখে দিয়ে শান্ত ধাঁচে বলল, 1 মাসের ছুটিতে এসেছি। ওর এই কথা শুনে যে মাথায় ভাঁজ পড়ল রাহার মাথায়, আচমকা সে চেঁচিয়ে বলে উঠল, কি? ওর এমন আচমকা চিৎকারে সবার কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে রইল। খাওয়া রেখে রাহা এখনো বিস্ময়ক আতঙ্কে নিয়ে বিহান ভাইয়ের দিকে কুঁচকে তাকিয়ে আছে। মানে সে বিশ্বাসই করতে পারছে না বিহান ভাই 1 মাস বাড়ি থাকবে। তাহলে তার জীবন 1 মাসের আগেই শেষ হবে। তার মানে ইন্নালিল্লাহ পাঠ করতে হবে নিশ্চিত। সবাইকে নিজের দিকে এমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে অনেকটা অস্বস্তি অনুভব করে রাহা। নড়চড় বসে সবাইকে বিষয়টা পরিষ্কার করার জন্য আমতা আমতা করে। আর আসলে আমি, বিহান কপালে ভাঁজ তুলে সূক্ষ্ম কণ্ঠে বলে, এমন ভেবে ভাবে চেঁচিয়েছিস কেন? যে আমি বাড়ি থাকবো বলে তোর মাথায় পাহাড় ঘষে পড়েছে? রাহা মনে মনে বলতে থাকে, শুধু পাহাড় নয় বলুন, পুরো পৃথিবীটাই আমার মাথার উপর আছড়ে পড়েছে। বাড়ি থাকবো শুনে চেঁচালি কেন? আমি ভূত? তা 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 কেন হবে? আমি আমি আসলেই ওই, আপনি তো এতদিন বাড়ি থাকেন না, তাই তাই আর কি। আর অবাক হয়েছি। বিহান জবাব দিল না। ক্যামেলি হাস্যজ্জ্বল কণ্ঠে বলে উঠল, সত্যি বিহান ভাই, তুমি 1 মাস বাড়িতে থাকবে? খেতে খেতে স্বল্প কথা বলল ও। রাহার ভেতর অশান্তি শুরু হলো। স্বাধীনতা হস্তক্ষেপের অশান্তি। বিহান ভাই বাড়ি থাকলে তাকে ভয়ে ভয়ে থাকতে হয়। এটা এটা ওটা কত কিছু করা যায় না। শান্তি মতো নিঃশ্বাসও নেওয়া যায় না। এই ভয়ে কখন না জানি লোকটা কোন কারণে তাকে ঝাড়তে আসে, ধমকাতে আসে। আরও ওই তীক্ষ্ণ ধারালো চাহনি, বুকের কাঁপুনি ধরিয়ে দেয় বিনা আস্তে, খান খান করে দেওয়ার মতো। রাহা ব্যাকুলভাবে ঢোক গিল। লাখুক কণ্ঠে রাহা প্রশ্ন করে আবারও, সত্যি বিহান ভাই, আপনি 30 দিন 1 মাস বাড়ি থাকবেন? রাহা চোখে মুখে তখন সন্দিহানি আতঙ্কর ভাব, যেন বিহানের মুখ থেকে না শুনলে সবচেয়ে বেশি খুশি হয়। বিহান বাঁকা চোখে তাকালো রাহার মুখ প্রাণে, চিকন কণ্ঠে বলল, কেন সমস্যা? অপ্রস্তুত রাহা আমতা আমতা করল। সমস্যা হবে কেন? আপনার বাড়ি, আপনি থাকবেন। দাঁতে দাঁত চিবিয়ে লঘুর কণ্ঠে আবারও বিড়বিড় করল, আমার কোনো সমস্যা হতে যাবে? পরক্ষণই রাগ নিয়ে বলতে থাকে মনে মনে, আমার কোনো কিছুতেই সমস্যা নেই, আমার জীবনটাই তো সমস্যা। তাহলে তোর চোখ মুখ এমন লাগছে কেন? যেন বাড়িতে থাকলে শুনে খুব অসুখী হচ্ছি। আমি কি কোনোভাবে তোর অশান্তির কারণ? রাহা ঠোঁটে বোকা বোকা হাসি বুলিয়ে আনে, মুখে আর জবাব না দিয়ে মাথার 2 পাশে নাড়ায়। পাশ থেকে জাহানারা বেগম বললেন, বাবা, ওর কথা আমি কান ওর কথায় তুমি কান দিও না তো। ওর মতো পাগল ছাগল কত কিছুই বলে সারাদিন। রাহা চোখাচোখি হলো বিহানের সাথে। মায়ের কথা লজ্জায় আর তাকিয়ে থাকা সাহস হলো না। দ্রুত নামিয়ে নিল চোখ। দুঃখের আগুন জাহানারা বেগম আরো ঘি ঢেলে দিলেন, আর সেটা দাউ দাউ করে জ্বলতে শুরু করে দিয়েছে। বিহান খেতে খেতে সূক্ষ্ম কণ্ঠে বলল, আমি নামক অশান্তিটাকে আস্তে ধীরে হজম করতে শেখে নাই। রাহা চোখ চোরা চোরা চোখে একবার দেখেও কিছু বলল না। মনে মনে বিড়বিড় করতে লাগলো নিজের সাথে নিজে। রাহা খান ছেলেকে প্রশ্ন করলো, তোমার এত
দিনের ছুটি দিল। বিহান সঙ্গে সঙ্গে জবাব দিল। খেতে খেতে অল্প শব্দে জবাব দিল, নিয়েছি আমি। না মানে আমি বলতে চাইছি কি এমন চাকরি যে তোমার ১ মাসের ছুটি দিয়ে দেয়? আগেই বলেছি বাবা, সরকারি চাকরি আমি ছুটি দেইনি, আমিই নিয়েছি। রায়হান খান একটু রয়েসে বলল, বাবা সরকারি চাকরি তো কত কিছুই আছে, আমি বলতে চাইছি কোন ডিউনার কথা শেষ হওয়ার আগেই বিহান চেয়ার থেকে উঠতে উঠতে বলল, আমি উঠছি মা, ঘরে ১ কাপ কফি পাঠিও। এরপর আর বিহান ওখানে দাঁড়ালো না, হন হন করে চলে গেল। আর আর ওর চলে যাওয়ার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল খাবার টেবিলে বসে থাকা লোকজন। আর আজ রবিবার, সবার তারা। বাপ চাচারা নিজেদের কাজে যাবে, বাড়ির বাচ্চারা যাবে স্কুল কলেজে। বিহান আজ তারার মাঝে আছে খুব। তাকে আগে ইট ভাটায় যেতে হবে, এরপর আরদের অফিসে যেতে হবে। এদিকে ড্রাইভার মাকবুল কিছুদিন ছুটিতে, তাই তাকে রাহা, কামিনী, রশ্মি, রাফিকে নামিয়ে দিয়ে নিজের কাজে যেতে হবে। শামীম রাফি প্রায় পিটাপিটি বলে ওরা ভালো এই খারাপ এই মিলে মাখো মাখো, তো আবার ঝগড়া, লু- চুলাচুলি অবস্থা। তাই ওদের নিয়ে রশ্মি পিছনে বসেছে। রশ্মি বড় বলেই দুজন ওকে মান্য করে খুব। এরপর কামিনী দ্রুত এসে জিনানদের পাশে সিটে বসলো। গাড়ি স্টার্ট দেওয়া ভাইয়া। কামিনীর কথায় বিরক্তি মুখে জিনাত পাশ ফিরিয়ে তাকালো। কানা হয়েছিস? নেভাই ধরেছে চোখে, দেখিস না রাহা এখনো আসেনি। কামিনীর কপাল কুঁচকে বলল, রাহা কিভাবে যাবে এই গাড়িতে? জিনাত পিছনে ফিরে তাকালো। সত্যি পিছনে রশ্মি আর শামীম রাফি বসায়, আরেকজন বসতে কষ্টই হবে। এমন সময় বিহানকে দেখা গেল বেস্টমেস্ট থেকে নিজের পছন্দর বাইক বের করতে। যেই দিন বাড়ি থেকে বিদায় হলো তার আগের দিন ইয়ামাহা R15M BS7 স্পেশাল বাইকটা কিনে এনেছিল। বাইক কিনেই শুধু একবারই একটা রেস দিয়েছিল বিহান। আজ আবারও পছন্দ কিনে রাহা কুচকুচে কালো বাইকটা বের করেছে। রাহা সবসময় সব কিছুতেই দেরি করে, কিছু না কিছু কারণে। আজও কলেজের ড্রেস পরে কারণে ব্যাগ ঝুলিয়ে লেট করে বের হলো বাড়ি থেকে। ততক্ষণে বিহান বাইক বেস্টমেস থেকে বের হয়ে নিয়েছে। জিনাত গাড়ি জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলল, বনু গাড়িতে জায়গা নেই, তুই ভাইয়ার বাড়িতে চলে আয়। জি জিদানের কথা শুনে থমকে গেল রাহা। বিহানকেও পাগল কপাল কুঁচকে জিনানদের দিকে তাকালো। দেখা গেল রাহা চেঁচিয়ে বলল, কি? জিনাত ঠোঁট টিপিয়ে হেসে বলল, ভাইয়ার সাথে বাইকে আসতে বলছি, ফ্রি ফ্রি বিমানের স্বাদ পাবি। রাহা ভ্যাল ভ্যাবলার মতো একবার জিদান ভাইয়ের দিকে তো আরেকবার বিহানের দিকে তাকাচ্ছে। পরক্ষণই বলল, ওই জিদাত ভাই প্লিজ না, আমি বাইকে যাব না, আমায় গাড়িতে তোলো। গাড়িতে তুলবো কি করে? আমায় মাথা সমস্যা নেই, আমি আমি দরকার পড়লে ঝুলে যাব, তবুও ওনার সাথে বাইকে যাব না। ভাইয়া প্লিজ হেল্প। যাও ওখানে, আমার দেরি হচ্ছে। পাসপোর্ট ভিসা ছাড়া প্লেনে ওঠার সুযোগ করে দিচ্ছি, ভালো করে না তো তাই না? জিহানের কথায় রাহার মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল। সে ওই খটাস লোকের সাথে কিছুতেই যেতে চায় না। রাহার মুখ দেখে রোশনি সহ শামীম রাফি মুচকি মুচকি হাসছে। তবে কামিনী দ্রুত নিজের সিট বেল্টের খুলতে খুলতে বলল, রাহা বোধহয় ভয় পাচ্ছে বাইকে যেতে, গাড়িতে চলে আসুক, আমি বরং বিহান ভাইয়ের সাথে বাইকে যাই। রাহা যেই উচ্ছ্বাস প্রকাশ করবে অমনি রোশনি ধমকে উঠল, কাউকে কোথাও যেতে হবে না, যে যেখানে আছো সেখানেই থাকো। তুই বেশ রাহার বাইকেই আসবে। ভাইয়া তুমি গাড়ি ছাড়ো। হাত বাড়িয়ে জিনাত রাহাকে টাটা বাই বাই বলে গাড়ি স্টার্ট দিল। কামিনীর মুখটার ভোঁতা দেখে জিনাত বিড়বিড় করে বলল, ঝাল পাকামিন করবা হাত আহায়। জিহাদকে গাড়ি স্টার্ট দিতে রাহা চেঁচিয়ে ওঠে, ভাইয়া নিয়ে যাও আমায়, এভাবে অবলার মতো আমাকে ফেলে যেতে পারো না তুমি। ও ভাইয়া। এতক্ষণ বাইকে বসে থেকে বিহান চুপচাপ
সবটা দেখেছিল। এরপর সুচালো সুরে বলল, হয়েছে, ড্রামা শেষ তো? বিহানের কথা রাহা কপাল কুঁচকে বিরক্ত মুখে তাকালো। নিজের বিরক্ত তিক্ত মুখে লুকানোর জন্য হাসার চেষ্টা করেও ব্যর্থ হয়। আমতা আমতা করে বলে, আপনি চলে চলে যান। আমি আমি না হয় বড় আব্বুকে বলবো আমাকে যেন কলেজে রেখে আসে, নয়তো রিক্সা করে চলে যেতে পারবো আমি। আমার জন্য আপনার শুধু শুধু একটু কষ্ট করতে হবে না বিহান। রাহা এবার হাসার চেষ্টা করলো। বিহান কুঁচকানো নজরে কলেজের ড্রেস পরিহিত রাহাকে আগাগোড়া দেখে নিল। ঘাড় ঘুরিয়ে বিড়বিড় করে বলল, পুরো আহ্লাদি। নিজেকে হতাস্ত করে সময় না নিয়ে কড়া গলায় বলল, কানের নিচে দুইটা খাওয়ার আগে অভিনয় ঝেড়ে উঠে আয়। রাহা আগে কটমট করতে থাকে, মনে মনে ঘনিষ্ঠ উদার করে দেয় বিহান ভাইয়ের। পরক্ষণে আবার ভাবে, দূর গোষ্ঠীও নিয়ে কেন বলছি, ওনার গোষ্ঠীওর মাঝে যে আমিও আছি। গাধীর মতো নিজেকে নিজেই বকছি। উঠে আয় জলদি। রাহা ইচ্ছে হয় ছুটে ভেতরে চলে যেতে। বিরক্তিকর, আজ তার কলেজে না গেলেই ভালো হতো। ধমকে ভয় আর কথা বাড়ায় না সে। ইচ্ছে না থাকার পরও তাকে পা টিপে টিপে এগিয়ে যেতে বলে বিহান ভাইয়ের দিকে। উনার সাথে একাকিত্ব যেতে ইচ্ছে না হলেও তা দেখা যাবে খটাস্তা মাঝ রাস্তায় বাইক থামিয়ে তাকে ধমকে বলে ওঠে, এক্ষুনি নেমে যা আমার বাইক থেকে। রাহার বুকটা টিপ টিপ করছে, মনটা খসখস করছে ওই খাটুস লোকের সাথে যেতে। নাক মুখ কুঁচকে পা টিপে টিপে এক পা বাড়াচ্ছে কি বাড়ায় না। বিহান সরনয়নে রাহার পায়ের দিকে তাকিয়ে মোটা গলায় বলল, বউ বউ সেজেছিস, জোরে হাঁটতে পারিস না? রাহা বুঝি ভালো লাগলো না কথাটা, ঠোঁট উল্টো বলল, সময় হলে ঠিকই বউ সাজবো, আপনার বলে দিতে হবে না। রাহার কথায় কপালে আরো সূক্ষ্ম ভাঁজ পড়ল বিহানের। কণ্ঠ সরু হয়ে এলো তার, আমি না বললেই এই দুনিয়ায় কারো ক্ষমতা আছে তোকে বউ সাজাবে? বিহান কোন দিকে দিয়ে এই কথা বলেছে তা অবুঝ মেয়েটা বুঝলও না। এই কথা শোনা মাত্রই রাহা মুহূর্তেই রাগ উঠে গেল। বিহান ভাই কি বলতে চাইছে? সে না বললে বউ সাজাতে পারবে না? মগেল মুল্লুক সবসময় এমন জোর খাটাবে আর সে মেনে নেবে ভেবেছে? কখনোই না। এখন কি আপনি আমায় বিয়েও হতে দিবেন না? দেব কি দেব না সেটা সময় বলে, মানে কি বলতে চাইছে আপনি বিহান ভাই? আপনার সময় না হলে আপনি আমায় বিয়ে হতে দেবেন না, তাই তো? আমার সময় হলেও তোর সময় হয়েছে কিনা সেটা ডিসাইড করব আমি। কেন? আপনি কেন ডিসাইড করবেন? তোর বিয়ে করতে হবে? কপাল কুঁচকে সন্দিহানী কণ্ঠে প্রশ্ন করল বিহান। সরল রাহা কথা যশে জবাব দিল, তোর করতে হবে না, সবাই করবে। আপনি বিয়ে করবেন, জিনাত ভাই করবে, রশ্মি আপু করবে, আমিও বিয়ে করব, বউ সাজবো। লাল টুকটুকে বউ সাজার আমার খুব শখ। বিয়ে করবি? বউ হয়েছিস, বড় হয়েছিস তো? হয়নি? দামড়ি একটা মেয়েকে আপনার চোখে লাগে না? আপনি আমার দিকে তাকিয়ে কখনো দেখেছেন? এই যে ভালো করে তাকিয়ে দেখেন আমি কত বড় হয়েছি বিহান ভাই। বিহানের খুব হাসি পেল রাহার এহেন কথায়। সে উপরে দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরল। ঘাড় ফিরিয়ে নিজেকে যেন নিয়ে নিজে বলল, কে বলেছে তোর দিকে আমি তাকাই না? তুই সারাক্ষণ আমার চোখের আগুন, যার তাপ আমার সত্তা জ্বলন্ত ধরায়। ওই আগুনে বেশিক্ষণ আমি তাকিয়ে থাকতে থাকলে নিজেও নিজেকে হারিয়ে ফেলি। কি হলো বিহান ভাই, দেখেছো না কেন আপনি? রাহার কণ্ঠে একটু অভিমান, একটু রাগ। বিহান চোখ মুখ শক্ত করে রাহার দিকে এক পলক তাকালো, কপাল কুঁচকে কঠোর গলায় বলল, তোর দিকে তাকানোর রুচি নেই আমার। রাগে রাহা
ফুৎ করতে লাগলো। বিহান ভাই এর দিকে ক্ষিপ্ত চোখে তাকিয়ে মুখ ভ্যাংচালো। মনে মনে খারুশ গন্ডার জাদরে পচা মূলা যা পারল বলল। নিজের রাগটার ভেতরে না পুষে রেখে বলল, আপনার আসলে চোখ নেই বিহান ভাই, তাই আপনি আমাকে দেখতে পারেন না। আপনার চোখ আমি বড় না হলেও আমাকে সিনিয়র অনেক ভাইয়া ঠিকই পছন্দ করে। আমাকে মাঝে 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 চিপ চকলেট কিনে দেয়, মিষ্টি মিষ্টি কথা বলে, সবসময় বলে, রাহা তুমি দেখতে অনেক সুন্দর। রাহার কথা যেন বজ্রপাত হয়ে বিহান মাথার উপর আছড়ে পড়ল। মুহূর্তেই পুরো আকাশ ভেঙে পড়ল যেন। বিহানের মাথায় অবিশ্বাস্য চোখে সে রাহার দিকে তাকিয়ে রয়েছে। এই মাথামোটা মেয়েটা কি বলেছে? বিহানের শিরায় শিরায় দাউ দাউ করে আগুন জ্বলেছে তার। কি ওই মেয়ে বুঝতে পেরেছে? বুকের ভেতর উত্তপ্ত রক্ত গট গট করে ফুটেছে। মাথাটা তীব্র রাগে ফেটে যাচ্ছে। সীমাহীন ক্রোধে চোয়াল শক্ত হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে ধরল সে। কবে থেকে এসব হলো সে কিছু জানল না কেন? এসব কিছু তার তছনছ করে দিতে মন চাইছে। এসবের কিছু টের পাচ্ছে না ওই গাধাটা। শরীরের চামড়া জ্বলে যাচ্ছে তার। এই বদলের উপর এখন রাগ বাড়াচ্ছে। আর ওই জানোয়ারটাকে মন চাইছে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলতে। অসীম রাগে কটমট করতে করতে উত্তপ্ত নয়নে তাকালো রাহার পরনে। দাঁতে দাঁত পিষে চাপা ক্ষিপ্ত সুরে বলল, উঠে আয় না। আগে বলুন, আমার বিয়েতে আপনি কোনো বাধা দিবেন না? আমার বউ সাজার কত শখ। আপনি ওই বিষয়ে দয়া করে কোনো বাধা দিবেন না। বলুন আগে, কোনো ঝামেলা গুনগোল করে আমায় বিয়ে আটকাবেন না। বলুন সেটা। কটমট করতে করতে চিবিয়ে বলে উঠল বিহান, তোর বিয়ের সময় হলে আমি বিহান আরবিত একদিনেও অপেক্ষা করব না, কথা দিলাম। রাহাকে খুশি হতে দে দেখা গেল। পাগল কি বুঝলো কে জানে। ঠোঁটের কোণায় হাসি ফুটেছে গাধাটার। কিন্তু রাগে শরীর জ্বলে যাচ্ছে বিহানের। চিবিয়ে বলল আবারও। এবার কানে নিচে দুইটা দুইটা খাওয়ার আগে দ্রুত ওঠ। রাহাও খুশি মনে এগিয়ে এলো বাইকের বসার আগে বলল, মাঝ রাস্তায় সেবারের মতো কিন্তু আমায় নামিয়ে দিবেন না। বিহান জবাব দিল না, কিন্তু মনে পড়ে গেল রাহার ১৬তম জন্মদিন উপলক্ষে মেয়েটা বায়না ধরেছিল তাকে বাইকে নিয়ে ঘুরতে। সে জীবনেও বাইকে ওঠেনি। এবার সে বিহান ভাইয়ের বাইকে উঠতে চায়। তার আবদার শুনতে বিহান সাপ সাপ না জানিয়ে দিলেও নাছোড়বান্দা রাহা খেতে উঠতে বসতে বিহানের কানে কাছে ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছিল। সময় অসময়ে তার ঘরে গিয়ে বসে থেকে প্যান প্যান করেছে। এমনকি ওয়াশরুমে গেলেও দরজা ধাক্কাতে ধাক্কাতে খুলিয়ে অনুনয় করেছিল বাইকে উঠানো। তার যখন যা লাগতো তাই আগ বাড়িয়ে এনে দিত, কিন্তু গাধাটা কাজ করার বদলে সবসময় কিছু না কিছু কাজ বাড়িয়েই দিত। এক প্রকার অতিষ্ঠ করে ছেড়েছে। শেষমেশ নাক ফুলিয়ে পায়ে ধরে বসেছিল বিধায় বিহান রাজি হয়েছিল। বিকেল বেলায় যখন রাহাকে নিয়ে বের হলো, মেয়ের সে কি উচ্ছ্বাস! ওই হাসি বাতাসের চিৎকারে করে কথা বলে ওর উল্লাস, বাইক চালানোর। বিহান নীরবে হজম করছিল ঠোঁটে ক্রমে ক্রমে মেয়েটার আনন্দ বাচ্চা মতো প্রসারিত হচ্ছিল। রাহা যখন মনে সবটা আনন্দ ঠেলে বারবার বলছিল, খুব ভালো লাগছে বিহান ভাই, আমি আজ অনেক খুশি, খুব খুশি। এই যে পাখির মতো উঠতে পারছি আপনার জন্য। অনেক 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 ধন্যবাদ আপনার। নীরবতা রাস্তা বাতাসে শো শো করছে, শব্দ হচ্ছে। পিছনে রাহা বসে দুই হাত মেলে দিয়েছে সতর্ক। বিহান লুকিং গ্লাসে বারবার দেখছে উচ্চারিত রাহা আদুলে মুখখানা। ভেতর থেকে বরাঙ্গবর প্রতিধ্বনিত হয়ে আসছে, তো খুশি আমার জীবনে একমাত্র বিলাসী। এই খুশির জন্য আমি বিহান বুক পেতে অসহ্য আঘাতও নিঃশব্দে মেনে নিতে রাজি। বিহান ঠোঁটে মুচকি হেসে রাহার আনন্দ নিজে অনুভব করছিল। মেয়েটাও যেন পুরো হওয়ার
হওয়া মিঠাই, একটু বাতাসে একটু আনন্দ, একটুখানি আদরে গেলেই যায়। কিন্তু বিপত্তি তো ঘটল তখন যখন বিহান বাইকে গাড়ি গড়িয়ে দিল। বিহানের সবসময় দ্রুত গতিতে বাইক চালানোর স্বভাব। সে ভেবেছে রাহা যেহেতু এত খুশি হচ্ছে, আনন্দ পাচ্ছে, নিশ্চয় মেয়েটা এতটা উপভোগ করবে। তাই গাড়ির আস্তে ধীরে বাড়িয়ে দিয়েছিল। কিন্তু এটা যে বিহানের কাল হয়ে দাঁড়ালো। গতি বাড়ার সাথে সাথে রাস্তা চিৎকার বেয়ে গেল। সেই সাথে বাড়ালো তার ছোঁয়া। অবুঝ রাহা কেবল নিজেকে সুরক্ষায় রাখতে বিহান ভাইয়ের সাথে আরো মিশে গেল। বিহান ভাই এর পিঠের সাথে একেবারে লেপ্টে রইল রইল নরম কাদার মতো। ওদের মাঝে তখন সুই সুতো রাখার দূরত্ব নেই। রাহা একেবারে বিহানের সাথে মিশে রইল। বাইকের গতি বাড়ার সাথে সাথে তার উল্লাস আর ছোঁয়ায় সমান তাকে তালে দ্বিগুণ হচ্ছিল। বিহানের বুকের শার্ট খামচে ধরছিল রাহা। এদিকে নিজের দেহে নরম তুলতুলে সত্তার অস্তিত্ব টের পেয়ে বিহানের শরীরের রক্ত ছলঙ্গ করে উঠল। তপ্ত শোণিত ধারা শিরায় শিরায় প্রবল বেগে বইতে শুরু করলো। বুকের ভেতরটা অজানা অনুভূতিতে উষ্ণ হয়ে যাচ্ছিল। হৃৎপিণ্ড বাবা পাশে রাহার ছোট মেয়েও মেলাইয়ের হাতে ছোঁয়া বিহানকে আরো অস্থির করেছিল। ওর ধৈর্যের বাঁধটুকু একটু করে কমছিল যেন। নিজেকে সামলে রাখার ধৈর্য চরম সীমানায় উপনীত হয়েও তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। শেষে রাহা ধ্যান জ্ঞানহীন হারিয়ে যখন পিছন থেকে দুই হাত দিয়ে খামচে বিহানকে জড়িয়ে ধরেছিল, তখন ছেলেটা আরো একদম দোন্দুল সইতে পারল না। আর তার নিজেকে সামলে উঠতে পারল শক্ত মনের মানুষটা। নিজের পশুর সত্তা ছটফটানি তো দাঁতে দাঁত কেটে তীব্র বেগে বিহানে তৎক্ষণাৎ ব্রেক কষে নিল। আচমকাই গাড়ি থেমে যাওয়াতে রাহা একেবারে মিশে গেল বিহানের পিঠের সাথে। বুকের কাছে শার্টটা খামচে ধরে চিৎকার করে উঠল। বিহান দাঁতে দাঁত চেপে চোখ বুজে নিয়ে পরপর কয়েকটা নিঃশ্বাস ফেলল। ঘাড় নুনিয়ে দেখে নিজের বুকের কাছটাও, যেখানে রাহা এখনো তাকে খামচে ধরে নিয়েছে। পিঠে অনুভব করলো রাহা মাথা হেলিয়ে রেখে তাকে ঝাপটে আছে। মুহূর্তে মেজাজে খেয়ে হারিয়ে ফেললো। চোয়াল শক্ত করে পিষে কণ্ঠে বিহান, নেমে যা বাইক থেকে। রাহা আতঙ্কে লম্বা লম্বা শ্বাস ফেলে চমকে গেল। মাথায় তুলে কপাল কুঁচকে তাকিয়ে রইল শুধু। ঠিক তখনই বিহান বজ্রকণ্ঠে চেঁচিয়ে বলল, তোকে নামতে বলছি তো আমার বাইক থেকে, এক্ষুনি নাম। হঠাৎ এমন ক্ষিপ্ত কণ্ঠস্বর চমকে উঠল রাহা। ভয় পেলেও ও দ্রুত করে নেমে দাঁড়ালো। বিহানও নামলো। এক পলক রাহাকে দেখে কিছু দূরে গিয়ে ঘন ঘন শ্বাস টানলো, যেন কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। স্মৃতি থেকে মুছতে পারছে না ওই বাজে অনুভূতির কথাটুকু। রাগে কটমট করতে করতে রাস্তার পাশে একটা গাছের পরপর দুটো পঞ্চ করে বসলো। সেটা দেখে রাহা ভয়ে কেঁপে উঠল। ভয়ে জড়সড় হয়ে গেল তার অন্তরটা। ছোট দেহটা কাঁপতে লাগলো। বিহান রাহাকে কিছুটা দূরে বেশ কিছুক্ষণ থেকে নিজেকে স্বাভাবিক করলো। আবারও ঘাড় ঝুঁকিয়ে নিজের বুকের দিকে লক্ষ্য করলো। লাল তরলের আবির্ভাব ঘটেছে। মেয়েটা বোধহয় প্রাণপণের খামচে ধরে মাংস ছিঁড়ে ফেলেছে। মৃদু জ্বালনিও অনুভব করলো। চামড়া জ্বালনি থেকে বুকের বাঁ পাশে গহীনে যে জ্বালা ধরেছে তার বিহানের কাছে ব্যাখ্যাহীন। শেষে ফোঁস করে তপ্ত শ্বাস ঝেড়ে এগিয়ে এলো বাইকের কাছে। দুই হাত দূরে বোকা মেয়ে ভীতু হয়ে দাঁড়িয়ে আছে। বিহান ভুলেও ওর দিকে তাকালো না। যে এই শুনশাস রাস্তায় সে একাই দাঁড়িয়ে আছে। রাহা কোনো অস্বস্তি নেই এখানে, তা দেখে অভিমানী রাহা নাক ফুলে উঠল। বিহান ভাইয়েরটা জানি কেমন থাকবে থাকবে, হঠাৎ কি যে হয় সে কিছুতেই বুঝতে পারে না। পরে শুধু শুধু অকারণে তাকে ধমকাবে, বকবে। খুব পচা বিহান ভাই। এই লোকটা তাকে যেন সহ্য করতে পারে না। রাহাও চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আর চোখে দেখল বিহান ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। চুপচাপ
গুমরা মুখটায় এত চুপচাপ থাকে কি করে সে বুঝতে পারে না এই যে তার এখন চুপ থাকতে একটু ভালো লাগছে না। মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে। চোখ তুলে তাকাতেই রাহা নজর গেল বিহান ভাইয়ের ফর্সা হাতটা লাল হয়ে আছে। ইস, নিশ্চয় তখন ওইখানে গাছে আট আকানে ঘুষি দিয়েছিল বলে হয়তো ব্যথাটাও পেয়েছে নিশ্চয়। গন্ডারটা শরীরে কি ব্যথা লাগছে না? রাহা মনে মনে ভাবে, কেন রে ওই নিষ্পাপ গাছটা কি তোর চুল টেনে ধরেছিল, সুড়সুড়ি দিয়েছিল? শুধু শুধু মারলি কেন? গাছের যদি প্রাণ থাকতো তবে তোর নাক বরাবর দুটো বদলে চারটা ঘুষি ফেলে দিত। জল জল্লাদ একটা! গন্ডারের চামড়া! মুখ বুজে আবার থাকতে পারল না রাহা। পরিস্থিতি বুঝতে মিনমিন গলায় ডাকলো, বিহান ভাই, বাড়ি যাব আমি। বিহান শুনল কিনা বলার গেল না। না কোনো জবাব দিল না, না তার দিকে তাকালো। রাহা ভাবলো লোকটা শোনেনি, তাই এবার গলার আওয়াজ একটু বাড়িয়ে বলল, আমায় বাড়ি দিয়ে আসুন বিহান ভাই, আমি বাড়ি যাব। এবার তরিং বেগে বিহান রক্তচক্ষু নিয়ে তাকালো রাহার দিকে, চিবিয়ে চিবিয়ে বলল, চুপ, কোনো কথা বলবি না। আই রিপিট এগেইন, রাহা চুপ থাক, নয়তো এখানে তোকে একা ফেলে আমি চলে যাব। বিহান ভাইয়ের রাগান্বিত লাল চোখে মুখ দেখে রাহা ভয় পেল। এরপর আর সত্যি কোনো কথা বলল না। একটু পর একটা গাড়ি এগিয়ে আসতে দেখতে গেল। গাড়িটা রাহার পরিচিত মনে হলো। সে কপাল কুঁচকে সেই দিকে তাকিয়ে রইল। আস্তে ধীরে গাড়িটা এসে তাদের সামনে দাঁড়ালো। জানালার কাছে সরাতেই জিনাত ভাইকে দেখে রাহা চোখ বড় হলো। জিনাত ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি হলো ভাই, এত দ্রুত ডাকলেন কেন? কি দরকার? আর বনু বা এখানে কেন? কোনো কি সমস্যা ভাইয়া? বিহান জিদানের কথা কোনো জবাব দিল না। কালো মোটারেলের হেলমেটটা মাথায় চড়িয়ে প্যান্টের পকেট থেকে চাবিটা বের করতে করতে বাইকে উঠে বসলো। রাহার দিকে তাকিয়ে রুক্ষ স্বরে বলল, এটাকে বাড়ি নিয়ে যা। অতঃপর আর ডান বাম না তাকিয়ে কোনো কথা না বলে বাতাসে বেগে গাড়িটা শো করে ডান মেরে সোজা রাস্তায় চলে গেল। সেই দিনের সেই কথা মনে হলে বিহান সেই প্রসঙ্গ টনল না, উল্টো গম্ভীর গলায় বলল, মেজাজ না চড়িয়ে উঠে পড়। রাহা মুখ মুছড়ে বাইকে উঠে বসলো। সঙ্গে সঙ্গে জেন্টার পারফিউমের ঘ্রাণ নাকে এসে লাগতে রাহাত চোখ দুটি বন্ধ করে নিল। তক্ষুনি বিহান ভাইয়ের কর্কশ গলা শোনা গেল, দূরত্ব বজায় রেখে বসবি। সঙ্গে সঙ্গে রাহাত চোখ খুলে ফেলল। বিহান ভাই এর দিকে তাকিয়ে বিড় করে বলল, বয়ে গেছে আপনার সাথে ঘেঁষে বসার জন্য? বিহান বাইক স্টার্ট করার আগে রাহাকে প্রশ্ন করল, মরার শখ জেগেছে? বালাইস্টার তো এত তাড়াতাড়ি মরবে কেন? আমার তো এখনোই বিয়ে হয়নি বিহান ভাই। বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, তারপর না মরার কথা। বিহানও ঘাড় বাঁকিয়ে বিড় করলো যে নিজের বাচ্চা, তা বা আবার বাচ্চা কাচ্চা নেওয়ার শখ। স্টুপিড একটা! পরক্ষণই গলায় আওয়াজ বাড়িয়ে বলল, কাঁধে হাত রাখ। কেন? কেন আপনি না মাত্র বললেন দূরত্ব বজায় রেখে বসবি? তোকে কৌফিয়ত দেব আমি? দূরত্ব বজায় রেখে বস, কিন্তু কাঁধে হাতটা রাখ। তোর জন্য আমি জেল হাজতে যেতে পারবো না। রাহা এদিক ওদিক মুখ মুচড়ায় বিহান ভাইয়ের পিছে, অথচ বিহান লুকিং গ্লাসে ঠিকই দেখে রাহার হাবভাব, মুখ হাসি পায় তার, ঠোঁটে ঠোঁট চিপে মৃদু হেসেও নেয়। ধীরে গতিতে বিহান ভাই বাইক চালাচ্ছে। হালকা বাতাস মিষ্টি রোদ আর বিহান ভাইয়ের গা থেকে ভেসে আসা পারফিউমের সুবাস রাহার মতো মাতিয়ে উঠে দিচ্ছে। অদ্ভুত ভালো লাগা কাজ করছে ভেতরে, আবার মনে মনে শঙ্কিত হচ্ছে। তার ভালো লাগা তো আবার বিহান ভাইয়ের সহ্য হয় না। কোনো না কোনো কারণে বিহান ভাই তার ভালো লাগা 12টা বাজিয়ে ছাড়ে সব সময়।
যদর এটা কেন এই রকম করে তাও জানে না সে। সেই ভয় পাচ্ছে এখন, সেই দিনের মতো আজও না আবার কিছু হয় তার সাথে। গল্প ক্যাপ্টেন বিহান আরবিদ, লেখনীতে সাদিয়া। পর্ব 5 থেকে 7 চলবে।